নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করব বেশ কিছু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে, যে সমস্যাগুলোর সত্যি সমাধান হয় না এবং যে সমস্যাগুলো আপনাকে বিছানায় শুইয়ে দিতে পারে, যে সমস্যাগুলো আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে, যে সমস্যাগুলো আপনাকে এটা ভাবাতে পারে যে জীবনে আর বেঁচে থেকে লাভটা কি হবে, এর থেকে বোধহয় মৃত্যু অনেক ভালো। এরকম নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনাকে রক্ষা দিতে পারে, আপনাকে ভালো করতে পারে। শুধু বিজ্ঞাপনের জন্য এই কথাগুলো বলা হচ্ছে না, এগুলো বাস্তব কথা, এটা হাতে নাতে প্রমাণিত কথা। প্রচুর মানুষের জীবনে এমনটাই ঘটেছে, সে কারণেই এই কথাগুলো আমরা এতটা জোরের সাথে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। কারণ খারাপ তখন লাগে যখন এই রোগগুলো নিয়ে আপনারা ভুগছেন, আপনারা বিভিন্ন প্যাথে বিভিন্ন চিকিৎসকের কাছে ছোটাছুটি করছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট পাচ্ছেন না। আপনারাই পরবর্তী সময় ফোন করে বলছেন চেষ্টা তো করেছি ডাক্তারবাবু, কিন্তু কোথায়, রেজাল্ট তো পেলাম না। ঠিক সেই সময় মনে হয় যে কেন অনুষ্ঠানটা দেখেননি, কেন আমাদের বার্তাটা শোনেননি। বহু বছর ধরে এই কথাগুলো কিন্তু আমরা বলছি বেশ কিছু রোগের ক্ষেত্রে, যে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ছাড়া সত্যি আমাদের কোনো গতি নেই, কোনো পথ নেই। আসতে হবে এনবিপিতে, সে আপনি একদিন আগে আসুন বা একদিন পরে আসুন, যখন আসতেই হবে এনবিপিতে, তাহলে আগে কেন আসবো না? সমস্যা কম অবস্থায় কেন আসবো না? কম খরচে আমার ট্রিটমেন্ট হয়ে যাবে সেই সময় কেন আসবো না? বা আপনি বিছানায় পড়ে যাব না তার আগে আমি কেন আসবো না? আজকেও এরকম একটা ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবুকে বহু বছর ধরে আপনারা চেনেন, ডাক্তারবাবুকে বহু বছর ধরে আমিও চিনি এবং বহু অনুষ্ঠান ডাক্তারবাবুর সঙ্গে করেছি। বারংবার ডাক্তারবাবু একটি রোগ নিয়ে আমাদের সচেতন করেছেন, সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং। বলেছেন এই রোগে কিন্তু আপনি সত্যি একেবারে বিছান সজ্জা হয়ে যাবেন। এই রোগটি ক্যান্সারের থেকেও বেশি ভয়ঙ্কর যদি আপনি সচেতন না হন। তাই ডাক্তারবাবু আজকে আরো একবার সচেতন করব আমাদের বন্ধুদের, একটু শুনবো যে কেন এতটা জোরের সাথে বলেন যে অ্যাঙ্কোলাইজিং ধরা পড়লেই একটু তাড়াহুড়ো করে চলে আসুন, তবেই ভালো থাকতে পারবেন। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এমন একটি রোগ, এটাকে আয়ুর্বেদে বলে হচ্ছে স্তম্ভবাত। তো স্তম্ভ কথার অর্থ হচ্ছে এক একটা পিলার। তো যেমন পিলার যেমন একটা স্টিফ হয়ে যায়, যেমন শক্ত একটা যেভাবে দাঁড়িয়ে থাকে, তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যখন হচ্ছে মানুষের, তখন তার যে ভার্টিব্রাল কলমটা রয়েছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, এই যে ভার্টিব্রাল কলমটা রয়েছে পাঁচটা, তো সেইগুলো না আস্তে আস্তে ক্যালসিফাইড হতে শুরু করে, মানে জুড়তে শুরু করে। ভেতরে যে ভার্টিব্রাল ডিস্কটা থাকে, দুটো ভার্টিব্রার মধ্যে একটা আমাদের ভার্টিব্রাল ডিস্ক থাকে, যেটা আমাদের মুভমেন্টে সাহায্য করে, ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বেন্ডিং, সাইডে বেন্ড করতে সাহায্য করে। সেই ভার্টিব্রাল ডিস্কটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে আর পরস্পর হাড়গুলো জুড়তে থাকে। জুড়ে যাওয়ার ফলে পুরো ভার্টিব্রাল কলমটা আস্তে আস্তে একটা স্তম্ভের মতো তৈরি হয়, একটা পিলারের মতো তৈরি হয়, যার কোনো মুভমেন্ট নেই, সে তার একদম ফিক্সড। যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে ভুগছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন কি ঘাড় ঘোরাতে অসুবিধা হয়, যেহেতু ক্যালসিফিকেশন হয়ে গেছে, ঘাড় ঘোরাতে অসুবিধে হচ্ছে, কোমর ঝোঁকাতে অসুবিধে হচ্ছে, কোমর বাঁকাতে অসুবিধে হচ্ছে, এবং তার সাথে একটা থাকে অসহ্য যন্ত্রণা, যেটা কিনা সহ্য করা যায় না। এবং অ্যাঙ্কাইলোজিংয়ের পরবর্তী স্টেজে গেলে একটা পেশেন্ট কিন্তু বিছানাতেও পাশ ফিরতে পারেন না। আপনি ফোনটা নিন। একদম একদম খুব মারাত্মক একটি সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তবে কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ইছাপুর থেকে বেলা বলছি। হ্যাঁ বলুন বেলাদি, কি সমস্যা? আমার সমস্যা বলতে এই দুদিন ধরে না, মানে হঠাৎ করে পরশুদিন রাত্রিবেলায় ঘুমানোর পর, মানে কালকে সকালবেলায় উঠে বাঁ দিকের টনসিলটা প্রচন্ড ব্যথা আর ফুলে গেছে দেখছি। আর মানে এমনি জ্বর নেই, কিন্তু মানে সারা শরীরটা একটু ঝিমঝিম করছে, মাথাটা প্রচন্ড ভাবে ধরে আছে। কালকে এটা হয়েছে, আর আজকে আবার সকালবেলা উঠে দেখছি যে বাঁদিকের টনসিলের যে ব্যথাটা ছিল সেটা এখন নেই, ডান দিকেরটা দেখছি টনসিলটা আবার ফুলেছে, এবং ডান দিকেটাই অ্যাকুরেট, মানে যেমন লেফট সাইডে হয়েছিল তেমনই রাইট সাইডে। আচ্ছা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। সঙ্গে থাকুন। এখন একটা আমাদের ঋতুসন্ধির সময়, আয়ুর্বেদ মতে এটাকে ঋতুসন্ধি বলে। একটা কাল চলে যাচ্ছে, শীতকাল চলে যাচ্ছে, আস্তে আস্তে গ্রীষ্মকাল আসছে। এই সময়টা ঠান্ডা গরমের যে ইনব্যালেন্সটা হয়, তার ফলে অনেকেরই এই ধরনের সমস্যাটা হয়। টনসিলাইটিস এটাকে বলে, যে টনসিল গ্ল্যান্ডটা ফুলে যায়, এবং তার সাথে কি থাকে, সোর থ্রোট থাকে, মানে গলা ব্যথা হয়, ভেতরে ভেতরে হালকা জ্বর থাকে।
তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনি একটু গরম জলে লবঙ্গ, গোলমরিচ এইগুলো দিয়ে এবং যদি পারেন দারচিনি দেবেন, যষ্টি মধু যদি পান যষ্টি মধুর টুকরো দেবেন, এগুলো দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে সেই জলটা দিয়ে একটু গার্গেল করার চেষ্টা করবেন। গার্গেল করলে এই সমস্যাটা অনেক সময় কমে যায়। যদি না কমে এর জন্য আরও মেডিসিন রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন। কিন্তু আশা করছি একটু গার্গেল করলে আর কিছু মেডিসিন খেলেই কিন্তু এটা থেকে আপনি ঠিক হয়ে যাবেন। একদম। আর পাশাপাশি আমাদের বন্ধুদের জন্য বলবো, সমস্যা কিন্তু বিভিন্ন হতে পারে। একেবারে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলের ফোন নেওয়ার চেষ্টা করব। তবে যারা ফোনে পাবেন না তারা কিন্তু 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতেও ভুলবেন না। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ, অ্যাঙ্কাইলোজিং এর যে বিষয়টি আমি ছিলাম, তো একটা সময় এমন আছে অ্যাঙ্কাইলোজিং পেশেন্টদের ক্ষেত্রে, সেই সময় তারা একদম বেঁকে যায়, যেটাকে আমরা বাম্বু স্পাইন বলি। বাঁশ গাছ যেরকম একটা বেঁকে যায়, মানে সামনের দিকে ঝুলে পড়ে, সেরকম ভার্টিব্রাল কলমটা পুরো বেঁকে যায়, যার ফলে তার অসহ্য যন্ত্রণা হয়। এবং কি সেই ধরনের পেশেন্টরা কিন্তু বিছানায় পাশ ফিরেও শুতে পারেন, এই চিত হয়ে শুতে পারেন না, এক পাশ ফিরেই শুয়ে থাকতে হয়। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস আপনি বুঝতে পারবেন কি করে আমার যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হচ্ছে? তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস এই রোগটি আরও দুটো অর্গানকে কিন্তু আমাদের ক্ষতি করে। তার মধ্যে একটা রয়েছে চোখ আর একটা রয়েছে লাংস। চোখে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস যখন খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন আইরাইটিস বলে একটা সমস্যা আসে, চোখে একটা ইনফ্লামেশন হয়, চোখটা লাল হয়ে যায়। এমনকি এরকমও পেশেন্ট দেখা আছে যাদের ক্ষেত্রে সেখান থেকে ব্লাইন্ডনেসও এসেছে। আর এর পাশাপাশি একটা শ্বাসকষ্টের সমস্যা থাকে, লাংসের উপরেও এটা এফেক্ট করে, লাংসকে কনসোলিডেট করে, এবং সেক্ষেত্রে একটা শ্বাসকষ্টের সমস্যা আছে। মানে এই দুটো কি তবে সিম্পটম? চোখ লাল হয়ে যাবে এবং একটা শ্বাসকষ্ট হবে? হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি সিম্পটম। এর সাথে থাকবে ব্যথা যন্ত্রণা হবে, তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে, মানে ঘাটটা যতটা ঘুরতো, যে রোটেশন হতো, সেইটা একটু দেখবে অতটা ঘুরছে না, ব্যথা হচ্ছে, কোমরটা ফিক্সড হতে শুরু করবে। তো এই জিনিসগুলো যখন হবে, আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন। কারণ আমাদের কাছে যে পেশেন্টগুলো আসেন তারা কিন্তু 1 বছর ভুগে বা 2 বছর ভুগে আসছেন না, তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, ব্যথার ওষুধ খাচ্ছেন, কোথাও স্টেরয়েড খাচ্ছেন। আমাদের এক ধরনের অ্যাঙ্কাইলোজিং এর ট্রিটমেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল হ্যামার, মানে পুরো শিরদাঁড়ের উপর দিয়ে ইলেকট্রিক্যাল হ্যামার করা হয়, পুরো পিঠটা রক্তাক্ত হয়ে যায়, এটা মডার্ন সায়েন্সে করে। এছাড়া রয়েছে হিপ রিপ্লেসমেন্ট করে, যেহেতু সব ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, সেখানে হিপ রিপ্লেসমেন্ট করে জিনিসটাকে ঠিক করতে চেষ্টা করে। কিন্তু আয়ুর্বেদ মতে আপনি যদি চিকিৎসা করেন বা এনবিপিতে যদি চিকিৎসা করেন, এগুলোর কিন্তু কোনো প্রয়োজনীয়তা আসবে না। আপনি ফোনটা নিন, বাকিটা অবশ্যই আলোচনায় আমরা ফিরবো। তবে দেখিনি কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, দমদম থেকে বলছিলাম আমি। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে মাঝে মধ্যে আমার না এরকম মনে হয় যে আমি কিছুক্ষণ পরে চিনি খেলে আবার ঠিক হয়ে যাচ্ছি। আচ্ছা, কি হচ্ছেটা কি? প্রবলেমটা কি হচ্ছে? এরকম একটা হচ্ছে শরীরটার মধ্যে, সেই সময়টা আবার চিনি খেলে আমি। বয়স কত এখন? লাগছে আমার। বয়স কত? কি হচ্ছে আমি বুঝতে পারছি না, সেই জন্যই ফোনটা করা। বয়স কত এখন? 22 বছর। আচ্ছা, সুগারের রিপোর্ট করিয়েছেন? না। কোনো রিপোর্ট হয়েছে? আমি কিছু রিপোর্ট করিনি, আমার এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে বলে আমি। কতদিন ধরে হচ্ছে এটা? পরামর্শ নিচ্ছি আপনার। হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে এটা মোটামুটি? মোটামুটি মাসখানেক ধরে দেখছি, মাঝের মধ্যেই। হ্যাঁ, যখন অস্বস্তি হচ্ছে তখন কি ঘাম দিচ্ছে বা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা আসছে? ঘাম দিচ্ছে। আচ্ছা, চোখটা অন্ধকার অন্ধকার লাগছে, এরকম হচ্ছে? চোখ অন্ধকার অতটা হয় না, মাথা যন্ত্রণা হয় আর ঘাম দেয়। হ্যাঁ, হাত পা ঝিমঝিম করে কি? হ্যাঁ হ্যাঁ, একটু ঝিমঝিম করে। আচ্ছা, এটা অনেকগুলো কারণে আসতে পারে, তার মধ্যে একটা হাইপোগ্লাইসিমিয়া, সুগার ফল করলে আসতে পারে, আর কিছু হরমোনাল চেঞ্জের জন্য আসতে পারে। ঠিক আছে, তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই সমস্যাটা মেইনলি আমরা দেখতে পাই হাইপোগ্লাইসিমিয়া হলে পেশেন্টদের একই ধরনের সিমটম থাকে, কি গা হাত পা ঝিমঝিম করে, চোখের মধ্যে একটা ধোঁয়াশা থাকে, ঘাম দেয়, হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়। তো আর হরমোনাল কিছু, এই যে বয়ঃসন্ধিকাল, মানে এই 19, 20, 21, 22, 23, 24 অবধি, এই সময় কিছু হরমোনের চেঞ্জ হয়, যেগুলো রয়েছে FSH, LH, এগুলো একটু চেঞ্জ হতে থাকে, হরমোনাল প্রবলেম, মানে হরমোনাল চেঞ্জ হয়।
তো সেই রিপোর্টগুলো তোমাকে করাতে হবে, সুগার রিপোর্টটা করাতে হবে, আরও অন্যান্য কিছু রিপোর্ট করাতে হবে, কারণ এই রোগটা কিন্তু খুব ছোট রোগ নয়। তুমি এটাকে অবহেলা করবে না কি আমি চিনি খাচ্ছি জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে তোমার শরীরে বাড়তে থাকবে এবং কি রাস্তাঘাটে তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। বাসে ট্রামে উঠছো, হয়তো কলেজে যেতে হয় বা কোনো ক্লাস করতে যেতে হয় বা কোনো কাজে যাচ্ছ, সেখানে অজ্ঞান হয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। তো সেই জন্য আমি তোমায় বলছি, তোমার দমদমায় বাড়ি, আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, আমাদের হেড অফিস যেটা এনবিপির, তুমি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও আর একবার আমাদের সাথে এসে পরামর্শ করো। আমরা কিছু রিপোর্ট তোমাকে প্রথমে দেবো আর 2-1টা মেডিসিন দেবো, সেইগুলো খাবে আর রিপোর্টগুলো নিয়ে এসে আমাদের দেখাবে। তো আমরা তারপরে গিয়ে টোটাল ট্রিটমেন্টটা করব। এটাকে আমি বারবার বলছি, তুমি অবহেলা করবে না। একটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বাবা মাকে সঙ্গে নিয়ে, যাকে পারবে সঙ্গে নিয়ে এসে একবার আমাদের সাথে দেখা করো। কিন্তু এই প্রশ্নটা উঠতেই পারে, বয়স যেখানে মাত্র 22 সেখানে ডাক্তারবাবু বলছেন যে সুগারের একটা প্রবলেম আসতে পারে। হ্যাঁ, সুগারের একটা প্রবলেম আসতে পারে, মানে ধরুন ওনার সুগার ডিটেক্টেড এখনো হয়নি, হয়তো সুগার নেই বললেই চলে, কিন্তু অনেকের ক্ষেত্রে কি শুধু সুগার বাড়ছে তো এরকম ব্যাপার নয়। আমরা যে টেস্টটা করি, সুগারের টেস্টটা করি, সেটা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে করি কি সুগারটা বেড়েছে বলে মনে হচ্ছে, তাই আমরা করতে দিই। অনেকের ক্ষেত্রে রয়েছে কি ফাস্টিং এবং পিপিটা কিন্তু কমতে থাকে, যার ফলে কিন্তু এই সমস্যাটা আসে। তার সাথে আমি বললাম এলএইচ যে হরমোনটা রয়েছে, তারপর তোমার এফএসএইচ যে হরমোনটা রয়েছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই বয়ঃসন্ধিকালে এইগুলোর পরিবর্তন হয়। আর এর পাশে ওর হিমোগ্লোবিন লেভেলটা দেখতে হবে আমায়। অনেকের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কমে গেলেও কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। হিমোগ্লোবিন লেভেলটা কমার অনেকগুলো কারণ থাকতে পারে, ওর পাইলস থাকতে পারে, হুক কম থাকতে পারে, মানে ওয়ার্ম ইনফেস্টেশন থাকতে পারে, মানে কৃমি যেটাকে বলছি। এছাড়াও অনেকগুলো কারণ থাকতে পারে। এই রোগটা খুব একটা ছোট রোগ বলে মনে হচ্ছে না আমার, যেটা শুনে মনে হলো। এর জন্য অনেকগুলো রিপোর্টের দরকার রয়েছে আর ওর এসে অবশ্যই যোগাযোগ করা দরকার। একদম। তবে আমরা অ্যাঙ্কোলাইজিং নিয়ে আলোচনা করছি, যাদের অ্যাঙ্কোলাইজিং এর সমস্যা রয়েছে বা যদি মনে হয় যে আমার পরিচিত কোনো মানুষের এই সমস্যা রয়েছে, তাহলে অনুষ্ঠানটা তো শুনবেন এবং অবশ্যই তাকে হেল্পলাইন নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেব কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে বলছি। বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে এই মাঝখানে হচ্ছে কানেতে জল ঢুকে গিয়ে জল বার হচ্ছে না, কানে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, মেডিসিন কিছু খেয়েছেন বা কানে কোনো ড্রপ দিয়েছেন? মেডিসিন বলতে একটা ওই হোমিওপ্যাথি একটু ড্রপ দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, ততটা ঠিক হচ্ছে না। কানের মধ্যে কোনো ব্যথা হচ্ছে বা হ্যাঁ, হালকা ব্যথা আছে, শুনতে পাচ্ছি না। তো কানের মধ্যে তো ইনফেকশন হচ্ছে, এটাকে ফেলে রাখছেন কেন? এটা একটু দেখিয়ে সারিয়ে নিন, কারণ কানের মধ্যে যখন জল ঢুকে যায় সেটা 2-3 দিন ট্রাভেল দিতে পারে একটা পেশেন্টকে, সেটা কিন্তু 1 মাস ট্রাভেল দেওয়ার কথা নয়। আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো কারণ কানের মধ্যে আমি সবসময় বলি কি আমাদের ইনার ইয়ার, মিডল ইয়ার আর এক্সটার্নাল ইয়ার রয়েছে। মেনলি এফেক্টেড হয় মিডল ইয়ার এবং ইন্টারনাল ইয়ার, মানে যেটা ভেতরে রয়েছে, যেখানে আমাদের কানের পর্দা রয়েছে, ভেস্টিবিউল রয়েছে। মিডল ইয়ারে রয়েছে 3টে হাড়, আমি বারবারই বলি কান নিয়ে আলোচনা করার সময়, মেলিয়াস, ইনকাস্টিপিস। এইগুলোতে যদি ইনফেকশন হয় সেখানে এই ধরনের ব্যথাটা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কানে, সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান টিউব। একটা নালী রয়েছে, সেই নালীটা হচ্ছে কানের সাথে আমাদের নাকের যোগাযোগ করায় মুখের মধ্যে। মানে কানে অনেক সময় দেখবেন কানে আওয়াজ হলে আমাদের গলার মধ্যে বা কানের থেকে নাকের মধ্যে জল চলে আসে, অনেক সময় জল খেতে গিয়ে নাকের মধ্যে রিভার্স করে, সেটা কিন্তু ওই কানের যে টিউবটার সাথে নাকের টিউবটাও যুক্ত রয়েছে, সেই জন্য এই রিভার্স ফ্লোটা হয়। সেই ইউস্টেচিয়ান টিউব যেটা কান থেকে আমাদের মুখের মধ্যে আসছে, সেটার মধ্যেও আপনার প্রবলেম হতে পারে, সেটা ইনফেক্টেড হতে পারে, যার ফলে এই কানে কম শোনা বা কানের মধ্যে আওয়াজ বা কানের মধ্যে ব্যথা এগুলো কিন্তু আসতে পারে। আপনার 1 মাস হয়ে গেছে, কানের মধ্যে জল ঢুকলে সাধারণত আপনারা জানেন, আমরা গ্রামের লোকেরা জানি কি বেশি দিন থাকে না, 2 দিন থাকে, 3 দিন থাকে বা 4 দিন থাকে, তারপরে কমে যায়। এর ট্রিটমেন্ট আপনি করেছেন 1 মাস ধরে, তাও কোনো উপকার পাননি, তো আপনি একটু গড়িয়া থেকে ফোন করছেন আমাদের সাউথ ক্যালকাটায় ল্যান্সডাউনে, যেটা বালিগঞ্জ থেকে কাছে হবে, ল্যান্সডাউন চেম্বার রয়েছে, ওখানে এসে একটু যোগাযোগ করুন। আমরা কানটা পরীক্ষা করে ভালোভাবে কিছু মেডিসিন দিয়ে দেবো, সেগুলো খেলে আশা করি 1 মাস থেকে 2 মাসের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। যেহেতু অ্যাঙ্কোলাইজিং নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু জানি ডাক্তারবাবুদের কাছ থেকে শুনেছি যে যখন পেটের সমস্যা হয় তার থেকে কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস হয়, যখন আমাদের অস্থির বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বা অন্যান্য সমস্যাগুলো হয় তখন কিন্তু আমাদের অস্টিও আর্থারাইটিসের মতন সমস্যা হয়। কিন্তু এত বড় একটা সমস্যা অ্যাঙ্কোলাইজিং, এর মূলত কি কোনো কারণ রয়েছে? মানে আমার কোনো ভুল, আমার কোনো দোষ বা আমার কোনো জেনেটিক প্রবলেম,
কেন হলো এরকম একটা ভয়ঙ্কর সমস্যা? এটা দুটো কারণে মেনলি হয়, একটা হেরিডিটারি হয়, একটা কারোর পূর্বপুরুষের ছিল। হেরিডিটি মানে শুধু বাবা মা নয়, আগের পুরুষের, যেটা নাও জানা যেতে পারে, বংশে কারোর ছিল, সেখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে জেনেটিক প্রবলেমের মধ্যে পড়ছে। আর এটা সেরকম কোনো কারণ ব্যাখ্যা নেই, এটাকে অটোইমিউন ডিজিজ বলা হয়েছে। কিন্তু আমি যে জায়গাটায় বলবো অ্যাঙ্কাইলোজিং হলে কেন আয়ুর্বেদের কাছে আসবে বা কেনই বা এনবিপির কাছে পেশেন্টরা ট্রিটমেন্ট করতে আসবে। আমি তো মডার্ন সায়েন্সে কয়েকটা ট্রিটমেন্টের কথা বললাম, যেখানে অপারেশন রয়েছে, ইলেকট্রিক্যাল হ্যামারের মতো কষ্টদায়ক ট্রিটমেন্ট রয়েছে, বেশ ব্যয় সাপেক্ষ বোধহয় এগুলো। ব্যয় সাপেক্ষ, এবং এর মধ্যে ইনজেকশনও দেওয়া হয়। এক একটা ইনজেকশনের দাম যেখানে 1 লাখ 1.5 লাখ টাকা দাম, 14-15টা ইনজেকশন নিতে বলা হয়। এবং তখন যদি ডাক্তারকে জিজ্ঞেস করা হয় কি ডাক্তার এটা নিলে কি সেরে যাবে, বলছে না, তার কোনো গ্যারান্টি নেই, 20% ঠিক হতে পারে, নাও ঠিক হতে পারে। মানে বাড়ি জমি বেচেও যদি আমি ট্রিটমেন্টটা করি, কিন্তু তারপর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আয়ুর্বেদের মধ্যে যে ট্রিটমেন্টটা রয়েছে, আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা দিচ্ছে, আরেকটা বড় কথা, মডার্ন সায়েন্সে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস হলে সবসময় ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু আমরা সবসময় বারণ করি ক্যালসিয়াম ট্যাবলেট একদম খাওয়া যাবে না, ক্যালসিয়াম জাতীয় জিনিস কিচ্ছু নেওয়া যাবে না, যেমন ছোট মাছ হোক বা যেগুলো ক্যালসিয়াম রিচ ফুড আছে সেগুলো নেওয়া যাবে না। কারণ কেন, আমাদের দুটো ভার্টিব্রার মধ্যে ক্যালসিফিকেশন হচ্ছে, সেখানে ক্যালসিয়ামের মাত্রাটা এমনি বেড়ে গেছে। আমি যদি বাইরে থেকে আরও শরীরের মধ্যে ক্যালসিয়াম দিই, সেই জিনিসটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মানে তার ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, তার মোবিলিটি আরও কমে যাবে, সেগুলো আরও ফিক্সড হয়ে যাবে, সেটা সারাটা আরও বিপদের হয়ে যাবে। আয়ুর্বেদে আমরা যে ট্রিটমেন্টটা করি, আয়ুর্বেদে এর ট্রিটমেন্ট হচ্ছে আমরা মেডিসিনাল ট্রিটমেন্ট করি, তার সাথে আমরা একটা পঞ্চকর্ম ট্রিটমেন্ট করি। মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে কিছু মেডিসিন রয়েছে যেগুলো হার্বাল মেডিসিন এবং মেটালিক মেডিসিন, দুটো মিশ্রিত মেডিসিন রয়েছে, যেটা দিয়ে আমরা আগে পেশেন্টটার ব্যথা যন্ত্রণাটা কমাই, বা যেটা দিয়ে আমরা ধরুন কোনো অ্যাঙ্কাইলোজিং পেশেন্টের চোখ লাল হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেইগুলোকে আগে আমরা কমাই, তার মোবিলিটিটা আনতে চেষ্টা করি, তারপরে আমরা একটা তাকে পঞ্চকর্ম অ্যাডভাইস করি। কারণ প্রত্যেকটা পেশেন্টেরই যে ক্যালসিফিকেশান হয়ে যাচ্ছে প্রথম দিকে আমাদের কাছে 12 বছর 15 বছর 20 বছর পর আসছে এরকম নয়, অনেক পেশেন্ট কিন্তু আর্লি স্টেজেও আসছে। এখন আমরা দেখছি এনবিতে যারা আসছে 3 বছর বা 2 বছরের মধ্যে, তাদের কিন্তু টোটাল ক্যালসিফিকেশান এখনও হয়নি, তাদের কিন্তু স্পাইনটা বাম্বু স্পাইন এখনও হয়নি, তাদের মোবিলিটি রয়েছে। আমি এই সময়টাতে পেশেন্টদের আসতে বলি। কিন্তু যারা আসছেন একদম টোটাল, আমার একটা বহরমপুরের পেশেন্ট মনে আছে এখনও, সুশান্তবাবু পুলিশে কাজ করতেন, আমাদের কাছে যখন এসেছিলেন হাঁটা চলা করতে পারতেন না, লিটারেলি হাঁটা চলা করতে পারতেন না। পেশেন্টটি আমাদের কাছে ট্রিটমেন্ট করেছে, তাকে হিপ রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে, সে হিপ রিপ্লেসমেন্ট করবে না বলে আয়ুর্বেদের হাত ধরেছিল। সে এনবিপিতে এসেছিল, আমাদের কাছে ট্রিটমেন্ট করে উনি হাঁটা চলাও করেন, এখন বাজার করেন, সাইকেল চালান, সব কিছু করেন। ওনার যে ফিক্সেশনটা হয়ে গেছিলো সেটা কিন্তু এখন আর নেই, অনেকটাই কম রয়েছে। আরও দুটো কথা আমি বলে দেবো, পঞ্চকর্ম তো অবশ্যই দরকার। পঞ্চকর্মের মাধ্যমে ওটা আমরা অয়েলিয়েশন দেবো, ডিটক্সিফিকেশান করবো, মুভেবিলিটিটাকে ফিরিয়ে নিয়ে আসবো। কিছু লোকাল বস্তি আছে, সুষুম্না বস্তি, কাটি বস্তি, গ্রীবা বস্তি, এগুলো আমরা প্রয়োগ করব। এবং পঞ্চকর্মের মধ্যে মেন যেটা রয়েছে বস্তি চিকিৎসা, যেটাকে আমাদের অর্ধ চিকিৎসা বলা হয়, সেটা করব। তার পাশাপাশি আর একটা জিনিস আমরা বাড়িতে বলে দিই কি, ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবেন, ব্যায়ামটা করবেন। অ্যাঙ্কাইলোজিং পেশেন্টদের জন্য সুইমিংটা সব থেকে বেটার, মানে যাদের এখনো টোটাল জুড়ে যায়নি, ক্যালসিফিকেশন হয়নি, তাদের ক্ষেত্রে আমরা সুইমিং করতে বলি, যাদের হাড়গুলো খোলা থাকে তাদের ক্ষেত্রে সাইকেলিং করতে বলি, যাতে হিপ জয়েন্টটা না ফিক্সেশন হয়ে যায়। এগুলোও মেনটেন করতে হয় অ্যাঙ্কাইলোজিং। একদম ডাক্তারবাবুদের কথা যদি আপনি অক্ষরে অক্ষরে মেনটেন করে চলেন, তাহলে কিন্তু সত্যি এই রোগ আপনার উপর জাঁকিয়ে বসবে না। কিন্তু শুধু বাড়িতে বসে অনুষ্ঠান দেখে কিন্তু আপনি সমাধান পাবেন না, চেম্বার অবধি পৌঁছে যেতে হবে। চেম্বারের কথা অবশ্যই আসবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? আমার ওই না কষ্ট হচ্ছে, যেরকম শ্বাস নিচ্ছি তো ওপরে নাক দিয়ে না শ্বাসটা বেরোচ্ছে না, মানে এত জাম এরকম হচ্ছে। আজ 1-1.5 মাস থেকে হচ্ছে এটা। তো ডাক্তার দেখিয়েছি, তো ওনারা বলছে ধান নিতে। কি বলছে? নিয়েছি তো কম হচ্ছে না, তো কি জানি এরকম কেন হচ্ছে। আর কিছু যদি বেশি যদি কিছু গন্ধ বেরোয় না, তাহলে আর মনে হয় শ্বাসকষ্ট, যদি ফুলের খুশবু হয় বা সেনের খুশবু, এগুলো নিলে আর বেশি মনে হয় আর মাথা ঘোরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বাসকষ্টের জন্য কিছু ইনহেলার দিয়েছেন কি কিছু ডাক্তাররা নাকি? হ্যাঁ দিয়েছে। তো ইনহেলারটা আমরা বন্ধ করে দেবো, ইনহেলারটা নেওয়া খুব ভালো জিনিস নয়। কি বললাম বুঝতে পারলেন? আমি অনেক কষ্ট হতে বলে তাই আমি নিতে চাই না,
অনেক কষ্ট, একদম এরকম হচ্ছে বলে টাইম লেগে অনেক নাকের ড্রপ দিয়েছে, এটা দিয়েছে, নাক থেকে শ্বাসটা একদম মানে ওপরে খালি ওই নিচে পাচ্ছি না, এরকম হচ্ছে। আচ্ছা, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। আপনি একটু টিভিতে শুনুন, আমি যেগুলো বলছি সেগুলো শুনুন একদম একটু। ডাক্তারবাবুর কথা শুনুন টিভিতে। যেটা আমাদের মেইনলি হয়, নাকের মধ্যে আমাদের 107টা মর্ম রয়েছে। আগেকার দিনে যে মুনি ঋষিরা রয়েছেন, চরক হোক, সুশ্রুত হোক, ভাগবত হোক, 107টা মর্ম বলে গেছেন। মর্ম মানে কি? ভাইটাল পয়েন্ট, যেগুলো কি আকুপাংচার আমরা থেরাপিটার নাম নিশ্চয়ই শুনে থেকেছি, যেটা সূচ বিদ্ধ করে করা হয়। এটা চাইনিজ থেরাপিও রয়েছে একটা, বিদ্ধ থেরাপি যেটাকে বলা হয়। তো সেই যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু প্রথম আয়ুর্বেদেই আবিষ্কার হয়েছিল। আয়ুর্বেদের যে মুনি ঋষিরা ছিলেন, সেই 107টা পয়েন্ট বলে গেছিলেন যে কোথায় পেনিট্রেশন দিলে সেই জায়গাকার জিনিসটা ঠিক হতে পারে। চোখের কোথায় দিলে, মাথার কোথায় দিলে, নাকের কোথায় দিলে। নাকের মধ্যে সেরকম 107টার মধ্যে নাকের মধ্যে একটা মর্ম রয়েছে, যেটাকে আমরা বলি ফন মর্ম। ঠিক আছে, ফন মর্মটা যদি কোনোভাবে এফেক্টেড হয়, আমরা শুনেছিলাম কোভিডের সময় আমরা স্মেলটা চলে যাচ্ছে, উনি যেটা বলছিলেন, তো ওনার স্মেলটাও চলে যাচ্ছে। তো আমরা যদি ফন মর্মতে পেনিট্রেশনটা দিতে পারি ঠিকঠাকভাবে, মানে ট্রিটমেন্টের মাধ্যমে থ্রু মেডিসিন আর পঞ্চকর্ম, তারা কিন্তু যারা গন্ধ পান না, তারা কিন্তু আবার ভবিষ্যতে এসে গন্ধ পাবেন। এবং ইনি যেরকম বলছেন শ্বাসকষ্টে হচ্ছে, ইনহেলার দিয়েছে, তো ইনহেলার নেওয়াটা তো খুব হেলদি নয়। ইনহেলার নিতে নিতে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আর ইনহেলার নেওয়া থেকে আমরা এরকমও পেশেন্ট দেখেছি 3, 4 বার, 5 বার, 7 বার ইনহেলার নিতে হয় সারা দিনে। তো তারাও আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করে এখন কিন্তু ইনহেলার ছেড়ে বেঁচে আছেন। তো আপনাকেও আমি বলবো, বিশেষ করে গড়িয়াহাট থেকে ফোন করছেন, ইনহেলার নিতে হবে না। আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে আমরা জোর গলায় বলি কি আমরা ইনহেলার ছাড়িয়ে দিতে পারবো। আমাদের যা মেডিসিন রয়েছে সেটা ইনহেলার ছাড়ানোর জন্য এনাফ। তো আপনি গড়িয়াহাট থেকে ফোন করেছেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে, আমাদের ল্যান্সডাউনে চেম্বার রয়েছে। আপনি একটু ওই চেম্বারে এসে সময় করে দেখিয়ে যান, দেখবেন আপনাকে ইনহেলার নিতেও হবে না, নাকের যে গন্ধটা পাচ্ছেন না সেটাও ফেরত চলে আসবে। একদম। যুদ্ধে যখন নামবেন তখন অবশ্যই খুব স্ট্রং কোনো অস্ত্র নিয়েই নামবেন। হালকা ফুলকা অস্ত্র নিয়ে নামলে আপনি পরাজয় যে নিশ্চিত, সেটা আপনার বোঝার মতন বুদ্ধি নিশ্চয়ই আছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঠিক সেরকম একটা অস্ত্র, যে অস্ত্রের ধারে আপনি কিন্তু পরাস্ত করতে পারেন আপনার জটিল কঠিন সমস্যাকে। আর সে কারণে যোগাযোগ করতে হবে, আপনার স্বার্থে বলছি, যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে ল্যান্সটাউন, কালীঘাটে এবং হাতিবাগানে পাচ্ছেন। আপনারা মধ্যমগ্রামে হেড অফিস পাচ্ছেন। এছাড়া হাওড়ায় চেম্বার রয়েছে, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। কৃষ্ণনগর, বহরমপুর, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর, সর্বত্র কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে আপনারা চেম্বার পাচ্ছেন। এখন থেকে আপনারা জানেন যে শনিবার এবং রবিবার করে কলকাতাতেও চেম্বার পাচ্ছেন। বাংলাদেশে কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছেন, সেটা এপ্রিল মাস থেকে। এবং তার পাশাপাশি বলবো, আপনারা কিন্তু ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে পাচ্ছেন। বাংলাদেশে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, তাদের জন্য একটি ফোন নাম্বার বলে দেবো। সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে 9831020886। তাছাড়াও কিন্তু যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি আরো কিছু জায়গায় পৌঁছে যাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সময় পেলে ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নেবো, তবে তার আগে কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ, বালি থেকে বলছিলাম, সতীশ ঘোষ। বলুন সতীশ বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে না, মানে শরীরে একটা প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, মানে কিছু যে কোনো জিনিস খাওয়ার পরে মুখ টক হয়ে যাচ্ছে, তারপরে পেটে কিছু হজম হচ্ছে না। পায়খানা পরিষ্কার হয়? পায়খানা 2 দিন 1 দিন ছাড়া ছাড়া হয়। বয়স কত? বয়স 21 বছর। 21 বছর। তো খাওয়া দাওয়াটা কি বাড়িতে বেশিরভাগ হয়, না কর্মসূত্রে বাইরে খেতে হয়, বা পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়? কর্মসূত্রে বাইরে থাকে, বাইরের খাবারই খাওয়া হয়। আচ্ছা, কারণ এই পেটের রোগটা না খুব একটা ভালো রোগ নয়, কারণ এই রোগ থেকে অন্যান্য রোগ সৃষ্টি হয়। কি বললাম বুঝতে পেরেছেন? আমাদের যেগুলো ডেলি জিনিস, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আমাদের যেগুলো ডেলি হ্যাবিট রয়েছে, কি আমাদের স্টুলটা এভরিডে ক্লিয়ার হবে, ওনার বলছেন কি স্টুলটা এভরিডে ক্লিয়ার হচ্ছে না। স্টুল যখন ক্লিয়ার হচ্ছে না, তার মানে তার পেটের সমস্যা আছে। এবং পেটের সমস্যা এমন একটি সমস্যা যেটা থেকে কিনা বড় বড় রোগ অবধি সৃষ্টি হতে পারে। আমি রিমাটয়েড আর্থারাইটিসের কথা বলেছি, জিইআরডির মতো সমস্যা আছে, যেটাকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বলা হয়, যেটা এনার ক্ষেত্রে হচ্ছে মুখটা টক হয়ে যাচ্ছে, মানে রিভার্স হচ্ছে, মানে যেটা আমাদের পাচন করতে সাহায্য করে সেই পাচনটা ঠিকঠাক হচ্ছে না বলে সেটা ওপর দিকে ঢেকুর দিচ্ছে, মানে ওপর দিকে উঠে আসছে খাদ্যনালী দিয়ে, সেটার জন্যই মুখটা কিন্তু টক হয়ে যাচ্ছে।
তো এর ট্রিটমেন্টটা আপনি করিয়ে নিন, নইলে ভবিষ্যতে গিয়ে দেখবেন আরও অন্যান্য, যখন আপনার 2-3 দিন পায়খানা হচ্ছে না তার মানে কি একটা কনস্টিপেশনের সমস্যা আছে। কনস্টিপেশন হলে আমরা ডাক্তাররা কি বলি, কি পাইলসের সম্ভাবনা আসতে পারে, ফিশারের সম্ভাবনা আসতে পারে, মানে ওই যে পেটের সমস্যাটা, এটাকে যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করা যায় সাইড বাই কিন্তু অনেকগুলো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি বালি থেকে ফোন করেছিলেন, বেলুড়ে আমাদের এনবিপি চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আমরা কবে থাকছি সামনে সেই দিনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করুন, কিছু আমরা ওষুধ দেবো, সেগুলো খেলে আশা করি 3-4 মাসের মধ্যে আপনার এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। একদম, মানে পেটের সমস্যাকে আমরা খুব হালকা ভাবে নিই। পেটের সমস্যা মানে পাশে মেডিসিন তো সব তো রয়েছে, সেখান থেকে কোনো একটা গ্যাসের ওষুধ কিনে নিয়ে খেয়ে নেবো, এটাই আমাদের কাছে ট্রিটমেন্ট। কিন্তু এটা ভবিষ্যতে যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে সেই ধারণা আমাদের কিছুতেই কিন্তু হচ্ছে না। তবে ডাক্তারবাবু যেটা বলছিলাম যে আরো নতুন কিছু পরিকল্পনা আপনাদের রয়েছে, আরো বেশ কিছু বন্ধুদের কাছাকাছি পৌঁছে যাওয়ারও একটা ইচ্ছে আপনাদের রয়েছে, তো শুনবো এনবিপির নতুন পরিকল্পনাগুলো। একদমই, আপনি যেরকম বলে দিলেন চেম্বারগুলি পর পর এবং তার সাথে ঢাকাটা যোগ করলেন, ঢাকা বাংলাদেশ। তো আমরা ঢাকা বাংলাদেশে ঠিক এপ্রিল মাসের মাঝামাঝি আমরা পৌঁছে যাচ্ছি, কারণ ওখান থেকে বহু রিকোয়েস্ট আসছে পেশেন্টের, কারণ পেশেন্টরা ওখান থেকে এখানে এসে দেখান, এখান থেকে বলছেন আপনারা যদি একটু বাংলাদেশে যান তো বাংলাদেশের মানুষরাও তো উপকৃত হয়, সেই জন্য আমরা তো বাংলাদেশ যাচ্ছি ঢাকা। তার পাশাপাশি আমাদের রাজ্যের মধ্যে আমরা আরও 5-6 জায়গায় আমাদের নতুন সেন্টার তৈরি করছি। তার মধ্যে রয়েছে শিলচরে আমরা যাচ্ছি, গুয়াহাটির পাশাপাশি শিলচরে নতুন চেম্বার হচ্ছে এপ্রিল থেকে, রায়গঞ্জে নতুন চেম্বার ওপেন হচ্ছে, আমাদের মালদা ছিল, শিলিগুড়ি ছিল, রায়গঞ্জ ওপেন হচ্ছে, আমাদের গঙ্গারামপুর বালুরঘাটের নিয়ারেস্ট একটা চেম্বার আমরা তৈরি করছি, যেখানে আমাদের বালুরঘাট থেকে পেশেন্টরা আসতে পারবে। গঙ্গারামপুরের বহু পেশেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে, গঙ্গারামপুরে ওপেন হচ্ছে, আরামবাগে আমাদের নতুন সেন্টার ওপেন হচ্ছে, হলদিয়াতে হচ্ছে এবং আমাদের ধানবাদে নতুন চেম্বার ওপেন হচ্ছে। এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বহু রিকোয়েস্ট থাকে কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না, তার মধ্যে যেগুলো সিলেক্টিভ হয়েছে আমাদের ম্যান পাওয়ার যতটা পুষিয়েছে সেই অনুযায়ী আমরা এই চেম্বারগুলো এপ্রিলের মিড অফ এপ্রিল আমরা চালু করতে চলেছি। একদম। আর এই চেম্বারে যারা পৌঁছে গিয়েছিলেন তারা কেমন আছেন, কি বলছেন, তারা কতটা খুশি, তারা শোনাবো আপনাদের। কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে, আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন?
আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি দেখা খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? গেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, ডায়াবেটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল, ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে, তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। দেখলাম যারা ভালো আছেন, শুনলাম তাদের কথা, এবং আমার মনে হয় যে আত্মবিশ্বাস তো বাড়ে। বলুন যে এত মানুষ ভালো আছে, এতটা বয়স হয়ে যাওয়ার পরেও মানুষ ভালো আছে, তাহলে আমরা কেন ভালো থাকতে পারবো না? আজকে আবারও আলোচনা করব আরেকটি সমস্যা নিয়ে, যেটি একটি গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরে, সেটি হচ্ছে কিডনি। এবং এই কিডনিতে যদি তৈরি হয় কোনো প্রবলেম, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক ডিজিজ অর্থাৎ বুঝতেই পারছেন যে বেশ আপনাকে কিন্তু ভোগাতে পারে। কি এই সিকেডির সমস্যা বা কি এই ক্রনিক কিডনি ডিজিজ, অবশ্যই ডাক্তারবাবু থেকে শুনবো। সিকেডি যে রোগটি হচ্ছে, সিকেডি হচ্ছে এমন একটা রোগ যেটা কিনা একটা মানুষকে ধীরে 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 মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হলে একটা পেশেন্ট বিছানায় শুয়ে থাকতে পারবে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, হয়তো ব্যথা যন্ত্রণা প্রচণ্ড হবে। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা রোগ, যখন কিডনিটা খারাপ হয়ে যাবে, তার যখন গ্লোমেরুলাস কাজ করবে না, ছাঁকনিটা যখন কাজ করবে না, তার ইউরিয়া ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে বাড়তে থাকবে, হিমোগ্লোবিনটা ডাউন হতে থাকবে, এবং একটা সময় এসে পেশেন্টকে ডায়ালিসিস নিতে বলা হবে, ভবিষ্যতে গিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। পুরো বিস্তারিত আলোচনা করছি আমি বিষয়টি। একদম একদম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার এই কয়েকদিন ধরে দেখছি মানে ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রচন্ড ব্যথা পাচ্ছে, মানে নিচু আর কিছু করতে পারছি না, শিরা টান করছে। এর জন্য কোনো রিপোর্ট করিয়েছিলেন কোনো ডাক্তারবাবুকে? না রিপোর্ট করাইনি, এই 2-3 দিন ধরে হচ্ছে দেখছি। আচ্ছা 2-3 দিন। আচ্ছা, বয়স কত এখন? বয়স 29। 29 বছর। কাজকর্ম কি ভারী ভুরি কাজকর্ম করতে হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে ভারী হয়। আচ্ছা, আর কোথাও আঘাত লেগেছিল বা পড়ে গেছিলেন কোথাও থেকে, সেরকম কি হয়েছে কখনো? এখন পড়ে যায়নি, অনেকদিন আগে একবার পড়ে গেছিলাম। কোথা থেকে পড়ে গেছিলেন? ওই গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা যে কথাটা আলোচনা করি বারবারই, কি একটা পেশেন্টের কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা পুরনো আঘাত থেকে আসতে পারে।
তার সাথে তার যে অকুপেশনাল হ্যাজার্ডসের মধ্যে এটা পড়ে, যার যেটা কর্ম সেটা যদি ভারী ভুরি ওজন তোলা হয়, ঘাড়ে ভারী ওজন তোলা হয় বা অনেকক্ষণ বসে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘাড়ে বা কোমরে ব্যথা আসতে পারে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি মাঝে মাঝে ভারী ওজনের কাজও করেন, আবার ওনার একটা ভবিষ্যৎ মানে পূর্বে একটা পড়ে যাওয়ার হিস্ট্রিও রয়েছে, গাড়ি থেকে নামতে গিয়ে হয়তো পড়ে গিয়ে কোমরে আঘাত লেগেছিল, সেটা হয়তো তখন তাকে ট্রাভেল দেয়নি। আমি ওই জন্য বলি, যারা পড়ে যাচ্ছেন, যাদের কোমরে ব্যথা আঘাত লাগছে বা মাথায় আঘাত লাগছে, সঙ্গে সঙ্গে কোথাও থেকে গিয়ে ডাক্তারকে দেখিয়ে তার প্রপার রিপোর্টটা করুন। সেই সময় যদি আপনারা ট্রিটমেন্টটা চালু করতে পারেন, আজকে এসে কিন্তু ব্যথাটা বাড়বে না। আর আজকে আপনার যে ব্যথাটা হচ্ছে, আপনি বলছেন 2-3 দিন হচ্ছে, এটাও দেখবেন আমি আপনাকে যদি উপদেশ দিই, আপনি যদি চলে আসেন তাহলে তো আপনার ক্ষেত্রে ভালোই। কিন্তু যদি না আসেন বা যারা আসে না আপনাদের মতো পেশেন্টরা, ধরুন একটু বাইরে থেকে ওষুধ খেলেন, 2-1টা বললো, বন্ধুরা বললো বা বললো এইটা খেয়ে নে ঠিক হয়ে যাবে, সেটা খেয়ে নেবেন, দেখবেন আপনার ব্যথাটাও কমে গেছে। কিন্তু আবার এই করতে করতে আপনি যখন 1 বছর 2 বছর 5 বছর কাটাবেন, মানে এখন 29 বছর বয়স বললেন, তখন গিয়ে দেখবেন ব্যথাটা আরও বাড়ছে। এটা কেন হচ্ছে আপনার? এটা দুটো কারণ থাকতে পারে। একটা সার্ভাইকাল নইলে লাম্বার স্পন্ডলাইটিস, সঙ্গে অস্টিওফাইটিক চেঞ্জ। মানেটা কি? লাম্বার রিজনের মানে আমাদের যে শিরদাঁড়ার হাড় রয়েছে, তার মধ্যে দুটো শিরদাঁড়ার হাড়ের মধ্যে ক্ষয় দেখা যেতে পারে, বা শিরদাঁড়ার মধ্যে হাড়ের মধ্যে ছোট ছোট হাড় উৎপন্ন হতে পারে। আর একটা কি হতে পারে, ওই যে পূর্বে আপনি পড়ে গেছিলেন, কোমরে আঘাত পেয়েছিলেন, সেখান থেকে যে রোগটি আমি বলি প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, তার মানেটা কি? দুটো ভার্টিব্রার মধ্যে যে ডিস্কটা থাকে, ওটা আঘাত লাগার ফলে প্রোট্রুটেড হয়ে গেছে, মানে কি ঠেলে বেরিয়ে এসেছে, সাইড দিয়ে নার্ভ যাচ্ছে, তার উপরে কম্প্রেশন হয়েছে, তার মানেটা কি? নার্ভের ক্যানাল স্টেনোসিস হয়েছে। সেই থেকে এই ব্যথাটা কোমর ঘাট থেকে কোমরের দিকে নামছে। আপনাকে আমি একটা কথা বলবো, আপনি একটু আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। এনবিপির চেম্বার আমাদের মধ্যমগ্রামে আছে, আপনি ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন, আমরা কিছু রিপোর্ট দেবো, কিছু মেডিসিন দেবো। এই প্রাইমারি ট্রিটমেন্টটা যদি আপনি করে নেন, ভবিষ্যতে গিয়ে কিন্তু এই রোগ থেকে আপনাকে ভুগতে হবে না। আপনি ভবিষ্যতে নিশ্চিন্তে থাকতে পারেন কি আমার ঘাড়ের বা কোমরের কোনো বড় রোগ আপনার শরীরে আসবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি ঋতু দত্ত বলছি, বীরভূম থেকে। বীরভূম থেকে, কি সমস্যা? হ্যাঁ ম্যাম, বলছি যে আমার এই 7 মাস থেকে 8 মাস মতন হলো চোখের নিচে একটা কালো টাইপের হচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এটার জন্য কোনো কসমেটিক লাগিয়েছেন এখনো? না না, আমি কোনো কসমেটিক লাগাইনি। হঠাৎ করে প্রথমে সাদা মতন হয়েছিল, তারপর ওখান থেকে কালো একটা স্পট টাইপে একটু একটু করে বাড়ছে। রাত্রে কি বেশি জাগতে হয়? কি বলছেন স্যার? রাত্রে কি বেশি জেগে পড়াশোনা বা কাজ করতে হয়? হ্যাঁ রাতে, হ্যাঁ রাতে একটু জাগতে হয়। আচ্ছা, আর এমনি কোনো পেটের সমস্যা রয়েছে? গ্যাস অম্বলের সমস্যা বা হজম হচ্ছে না এরকম কোনো ব্যাপার? পায়খানা পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ, এটা মোটামুটি এরকম আছে প্রবলেম। হ্যাঁ, এই দুটো হচ্ছে মেন রোগ। এই যে আমাদের ডার্ক সার্কেলটা বলে চোখের নিচে পড়ে, তার দুটো মেন কারণ হচ্ছে এই রাত্রি জাগরণ, আর একটা হচ্ছে আপনার লিভারের যে কোনো সমস্যা। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো মেন যে এই সমস্যাটা হয়, অনেকের ক্ষেত্রেই হয়, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। মেয়েরা তো একটু সেন্সিটিভ হয় কি মুখের ব্যাপারে, কি একটু দাগ হলে তার ট্রিটমেন্ট করে নেওয়া, কি কারণ এটা যদি প্রথমে না ট্রিটমেন্ট করা হয়, ডার্ক সার্কেলটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মেডিসিনে অতটা কাজ হয় না, দেখতে খারাপ লাগে, সামনে থেকে কেউ দেখলে ওকে দেখতে খারাপ লাগে কি চোখ নিচে একটা কালো দাগ হয়ে যাচ্ছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনার লিভারের কিছু পরীক্ষা করার দরকার রয়েছে। তার সঙ্গে যেটা আপনি অবশ্যই করবেন, যদি আপনি 2টোর সময় শুতে যান, সেটাকে কমিয়ে 12টায় করুন। যা পড়াশোনা যা কাজকর্ম 12টার মধ্যে শেষ করে রাত্রে শুয়ে পড়ুন। সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠুন, 6টায় উঠুন, 5টায় উঠুন, উঠে বাকি কাজটা করুন বা বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা করুন। এটা আপনার হাতে আছে, এটা আমার হাতে নেই। রাত্রিবেলা বেশি না জাগা। আর 2 নম্বর, লিভারের যে সমস্যাটার কথা বলছি, যেটা গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, যার থেকে এটা আসতে পারে, তার জন্য আপনি বীরভূম থেকে ফোন করেছিলেন, আমাদের বোলপুরে চেম্বার রয়েছে। আপনি আমাদের একবার বোলপুর চেম্বারে আসুন, সেখানে এনবিপির যে কোনো ডাক্তারবাবু ভিজিট করবেন। এইবারে ডক্টর এন ভট্টাচার্য যেতে পারেন। আপনি একটু হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেটা একটু নিচ থেকে নোট করে নিন। নোট করে আপনি আমাদের সাথে বোলপুর চেম্বারে, রিসেন্ট আমাদের আছে সামনেই বোলপুর চেম্বার আছে, সেখানে দেখা করুন। দেখা করলে সেখানে যে ডাক্তারবাবু থাকুন আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবে যে কি কি করলে আপনার চোখের দাগটা খুব তাড়াতাড়ি চলে যাবে। সেইগুলো করবেন, দেখবেন 1 থেকে 2 মাস বা হার্ডলি 3 মাসের মধ্যে এই ডার্ক সার্কেলটা আপনার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে।
একদম। এবং আমরা বারবারই বলেছি স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট রয়েছে। তবে সিকেডি নিয়ে শুনছি। হ্যাঁ, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, আমি এটা বলছিলাম কি মডার্ন সায়েন্সে কিন্তু এর কোনো প্রপার ট্রিটমেন্ট নেই। প্রথমে যখন দেখা যায় ক্রিয়েটিনিন বা ইউরিয়াটা বাড়তে থাকে তখন কি হয়, ডাক্তাররা বলেন একটু কম জল খাও, কারণ যখন কিডনি ফাংশন প্রপারলি হয় না, কিডনির ছাঁকনিটাই হচ্ছে আমাদের খারাপ হয়ে যায়। মানে কিডনির মধ্যে যে ছাঁকনিটা আছে ওটা আমাদের ভালো জিনিসগুলো ছেঁকে ভেতরে রাখে, খারাপ জিনিসগুলো ছেঁকে বাইরে বের করে দেয়। তো ছাঁকনিটা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন খারাপ জিনিসগুলো, ভালো জিনিসগুলো যেমন শরীরের ভেতরে থাকছে, খারাপ জিনিসগুলো শরীরের ভেতরে রয়ে যাচ্ছে, বের করা যাচ্ছে না। তখন কি হচ্ছে, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা শরীরে বাড়তে থাকছে। যখন একটা পেশেন্টের ইউরিয়া লেভেল হচ্ছে 45 থেকে 50 নর্মাল, আর ক্রিয়েটিনিন হচ্ছে 0.8 থেকে 1.2 নর্মাল, যখন এগুলো বাড়তে থাকছে 1.2 এর উপরে যাচ্ছে, 1.5 বা 1.7 বা 1.9, আর ইউরিয়াটা বাড়তে বাড়তে 60, 65 বা 90 এর কাছে যাচ্ছে, তখন তারা ডাক্তারদের সাথে যোগাযোগ করছেন। কেন? তার কিছু শারীরিক সমস্যা আসছে। সিকেডি পেশেন্টের কিছু শারীরিক সমস্যা থাকে, যেগুলো হচ্ছে গা গোলাবে, বমি বমি ভাব, বা তার দীর্ঘদিন ধরে প্রেশার বা সুগার রয়েছে। সুগারের তো একটা সাইড বাই কমপ্লেনই হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেখান থেকে এই রোগটা আসে, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ। তারপরে দেখা যাবে তার পা ফুলছে বা মুখটা ফোলা ফোলা ভাব, এইটা নিয়ে তারা প্রথমে ডাক্তারবাবুদের কাছে যান। তখন ডাক্তারবাবুরা দেখেই বুঝে যান কি এইটা এই রোগ হতে পারে, তখন রিপোর্টগুলো দেন। তখন ধরা পড়ে কি ক্রিয়েটিনিনটা হয়তো বেড়েছে অল্প, 1.2 বা 2 হয়েছে, ইউরিয়াটা হয়তো 65 হয়েছে, তখন থেকে ট্রিটমেন্টটা চালু হয়। এরপরের কথাটা বলছি, ফোনটা একদম। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে আশিস বিশ্বাস বলছি। বলুন আশিস বাবু, কি প্রবলেম? ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার 3 মাস আগে আমার ঠাকুমাকে নিয়ে আমি গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে। তো ঠাকুমার অ্যাকচুয়ালি বাতের ব্যথা ছিল। তো ঠাকুমা মানে এখন মানে খুবই ভালো আছে, মানে হাঁটতে চলতে পারছে, সবকিছু করতে পারছে। এটাই আমার জানার ছিল আর কি। এটাই হচ্ছে এনবিপি ট্রিটমেন্ট। একদম একদম। আর একটা বিষয় আমার নিজের সম্পর্কে একটু জানার আছে, সেটা হচ্ছে যে এই রিসেন্ট কদিন ধরে দেখছি মানে পিঠে মানে চাকা চাকা যেমন একটা দাগ হচ্ছে, আর মানে ফুসকুড়ির মতো হচ্ছে, সেটা সম্পর্কে মানে সেটা কি চুলকায়? সেটা কি চুলকায়? পিঠে পিঠে। হ্যাঁ, পিঠে সেই জায়গাটা ইচিং হয়, চুলকায়? হ্যাঁ, চুলকায় চুলকায় এবং লাল হয়ে যাচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, এটা কি শুধু পিঠেই আছে না অন্যান্য জায়গাতেও আছে? না না, পিঠে পিঠে, এটা পিঠে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আজকে মানুষ এনবিপির উপরে কেন এত ভরসা করছে? ওনার ঠাকুমা মানে যথেষ্ট এজেড পার্সন, 70, 75, 80-র কাছে বয়স, সেই মানুষটা হাঁটতে চলতে পারতো না, বাতের ব্যথায় ভুগতো, ব্যথা যন্ত্রণায় ভুগতো। সেই মানুষটা এখন এনবিপির কাছে ট্রিটমেন্ট করেছে। এর আগেও তো নিশ্চয়ই অন্যান্য প্যাথির কাছে ট্রিটমেন্ট করেছে, সেই অবস্থায় ছিল না। কিন্তু এই জন্যই আমি বারবার বলি, জোর গলায় বলি, এনপিপির প্রত্যেকটা ডাক্তারবাবু বলেন, এনপিপির ডাইরেক্টর ডক্টর শর্মা রয়েছেন, ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর অয়ন হালদার, ডক্টর আর দে, ডক্টর এস সুলতানা, প্রত্যেকেই ওই জন্য জোর গলায় বলেন কি আমাদের কাছে যখন ট্রিটমেন্ট আসবেন আপনি কিন্তু খারাপ অবস্থায় আসবেন, আপনি কিন্তু প্রথমেই আমাদের কাছে আসবেন না, কিন্তু সেই খারাপ অবস্থা থেকে আপনাকে ভালো করার দায়িত্ব এনবিপির। কিন্তু আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে, আপনাকে এনবিপির হাত ধরতে হবে যদি আপনাকে ভালো হতে হয় ভবিষ্যতে। তো তোমার ঠাকুমা ভালো আছে, অবশ্যই ভালো থাকবে। আর তোমার যে সমস্যাটা হয়েছে পিঠের ওপরে, যেটা বলছো গোল গোল হয়েছে, একটুখানি চুলকাচ্ছে বা লাল লাল ফুসকুড়ি হয়েছে, এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এর ট্রিটমেন্টও আয়ুর্বেদে রয়েছে। এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু একজনের থেকে অন্যজনের হতে পারে, সেহেতু তুমি তোমার গামছা হোক, জামা কাপড় হোক, কারুর সাথে শেয়ার করবে না, তাহলে তার হয়ে যেতে পারে। হয়তো তোমার ভুলবশত তুমি কারুর ব্যবহার করেছিলে, কারণ এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হাতের সঙ্গে হাতের টাচ লাগলেও হতে পারে। আচ্ছা, এটা ছোঁয়াচে? এটা ছোঁয়াচে। এইটা নিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এর ট্রিটমেন্ট রয়েছে, তুমি আমাদের সাথে যোগাযোগ করে নেবে, যে চেম্বারে ঠাকুমাকে নিয়ে এসেছিলে ওখানেই যোগাযোগ করে নেবে। খুব বেশি হলে হার্ডলি 1 মাস বা 1.5 মাস ট্রিটমেন্ট করলে এটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। একদম। তবে সিকেটের বিষয়টা নিয়ে আলোচনা করতেই হবে, কারণ যথেষ্ট ক্রিটিক্যাল একটা সমস্যা। আমি যেখানে ছিলাম যখন 2 ক্রিয়েটিনিন হলো, তখন ডাক্তাররা বলল আপনারা এই জলটা কমিয়ে দিন আর আপনারা এই ওষুধগুলো খান, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হচ্ছে, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। সেই মেডিসিনটা খেলো, 1 মাস 2 মাস পরে আবার রিপোর্ট করালো, আবার রিপোর্ট দেখা গেল কিছুটা বাড়লো, সেটা যেটা 60 ছিল সেটা 90 হলো, যেটা 1.7 ছিল সেটা 2.5 হলো। এই করতে করতে ক্রিয়েটিনিন আর ইউরিয়াটা ধাপে ধাপে ওই মানুষটির বাড়তে থাকে, যে পেশেন্টগুলো সিকেডি রোগে ভুগছেন।
তো যখন আলটিমেট গিয়ে যখন 5 হয়ে যায় ক্রিয়েটিনিন, তখন মডার্ন সায়েন্সের ডাক্তাররা বলেন এবার আপনাকে ডায়ালিসিস দিতে হবে। সেটা সপ্তাহে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক। এরকমও বহু পেশেন্ট আছে প্রাইমারি স্টেজে ধরা পড়ে না, একবারে মিডল স্টেজে গিয়ে ধরা পড়ছে, যাদের 7-8 ক্রিয়েটিনিন, এরকম পেশেন্টও রয়েছে। তাদের ক্ষেত্রে তো ডায়ালিসিস ডাক্তাররা সাজেস্ট করেন। কিন্তু সেখানে আয়ুর্বেদের কিন্তু চিকিৎসা আছে, উইদাউট ডায়ালিসিস কিন্তু সিকেডি পেশেন্টকে ঠিক করা যায়। উইদাউট ডায়ালিসিস, উইদাউট কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আয়ুর্বেদিক মেডিসিন এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানে পঞ্চকর্ম ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমাতে পারি। আমি সেটা বলছি বাকিটা। একদম একদম পুরো অনুষ্ঠানের সাথে থাকুন, কারণ এতটা ধরে ধরে আপনার রোগকে নিয়ে আলোচনা কিন্তু শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানগুলো থেকেই পাবেন আপনারা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি ভবানীপুর থেকে মিলি বলছি। হ্যাঁ বলুন মিলি, কি প্রবলেম? আমার না মিষ্টি খেলে না ফোড়া হচ্ছে, বিশেষ করে মিষ্টি খেলে ফোড়া হচ্ছে। অ্যালার্জির কোনো সমস্যা ছিল? হ্যাঁ স্যার। আইজি করিয়েছেন? না, এটা কখনো করানো হয়নি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি হলে ভালো হয়। তো এটাও এক ধরনের রোগ। আমি যে বলি না মাঝে মাঝে কি অ্যালার্জি শুধুমাত্র কচুতে বা পুঁইশাকে বা ডিম চিংড়ি এগুলোই থাকে না, অ্যালার্জি ছানার জিনিসে থাকতে পারে, মানে দুধজাত মেটেরিয়ালে থাকতে পারে, অ্যালার্জি টমেটোর মধ্যে থাকতে পারে, অ্যালার্জি পেঁয়াজে থাকতে পারে, অ্যালার্জি আটায় থাকতে পারে, অ্যালার্জি কলায় থাকতে পারে। তো অ্যালার্জি কোথা থেকে একটা মানুষের হবে সেটা কিন্তু আমরা জানি না। তো এই পেশেন্টটি যেটা রয়েছে এটা হচ্ছে উনি মিষ্টি খেলে ওনার শরীরে ফোঁড়ার মতো হয়, তার মানে সেটাও একটা অ্যালার্জিক রিয়াকশন, কারণ সেটা খেলেই তার হয়, অন্যান্য জিনিস খেলে হয় না। তো আপনাকে আইজি বলে একটা রিপোর্ট রয়েছে যেটা অ্যালার্জির জন্য আমরা করতে দিই, যেটাকে ইমিউনোগ্লোবিউলিন ই বলা হয়। আমাদের 5টা অ্যান্টিবডি শরীরে আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা অ্যান্টিবডি যেটা কিনা আমাদের এই ধরনের চুলকানিকে বা ইচিংকে আমরা ধরার জন্য এটা ব্যবহার করি, ব্লাড টেস্টটা করি। আর তার সাথে স্যাট রিপোর্ট বলে একটা রিপোর্ট আছে যেটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, এটাও আপনাকে করাতে হবে, তাহলে অ্যালার্জিগুলো কী থেকে হচ্ছে ধরা পড়বে। কিন্তু তারপরে আপনাকে কিন্তু আয়ুর্বেদের হাত বা এনবিপির হাত ধরতে হবে, কারণ এই অ্যালার্জিটাকে শরীর থেকে নির্মূল করতে হবে, অ্যালার্জিটাকে শরীর থেকে কমাতে হবে। এই অ্যালার্জি কমানোর বা আমি যখন স্কিন নিয়ে আলোচনা করি, এই রোগের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদ বা এনবিপি ছাড়া আপনারা কোথাও পাবেন না, কারণ স্কিনের রোগ বা অ্যালার্জির সমস্যা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে হবে একবার বলি। দ্বিতীয়ত আমাদের শারীরিক দোষের মধ্যে 3টি দোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ। এই অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে বা যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে আমাদের কফটা বেড়ে যায়, সেই কফটাকে নর্মাল স্টেটে ফিরিয়ে আনতে হবে। সেই কফটাকে নর্মাল স্টেটে ফিরিয়ে আনার জন্য মেডিসিন দিতে হবে বা বমন প্রক্রিয়া করাতে হবে আয়ুর্বেদে যেটা রয়েছে। তো এইগুলো করলে দেখবেন আপনার এই সমস্যাটা টোটাল কিওর হবে, তখন আপনি মিষ্টিও খেতে পারবেন, সব কিছুও খেতে পারবেন, অ্যালার্জিটাও আপনার নর্মাল থাকবে। একদম। আর এই অ্যালার্জি সমস্যা নিয়ে কিন্তু আমরা প্রচুর ফোন পাই, অনেকে হয়তো আমরা বুঝে উঠতে পারি না যে কেন আমার এই সমস্যাটা হচ্ছে। তবে এখন কিন্তু অনেক পেশেন্টরা আমাদের অনুষ্ঠান দেখেই কিন্তু বলেন আমি আইজি রিপোর্টটা কিন্তু করে রেখেছি ডাক্তারবাবু, এবং সত্যি সেখানে বেশি এসেছে মাত্রা, তাই আমাকে এবার ট্রিটমেন্টটা করতে হবে। এই যে ধীরে ধীরে আমরা একটু একটু করে শিক্ষিত হয়ে উঠছি অনুষ্ঠান দেখে, এটাও কিন্তু দরকার। আমরা কেউ ডাক্তার হয়ে উঠতে পারবো না, কোনোদিন সম্ভব নয়, কিন্তু প্রাথমিক ধারণাটা যদি প্রত্যেকটি মানুষের থাকে তাহলে কখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেটা কিন্তু আমরা চট করে বুঝতে পারবো, আর কি ধরনের রিপোর্ট করা উচিত এই প্রবলেমের জন্য সেটাও আমরা শিখে নিতে পারবো। যাই হোক, আমরা সিকেডি নিয়ে আলোচনা করছিলাম, আর একটু শুনে নেব। এবার যেটা আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট হয় সিকেডির, সেটা আমি বলি, যেটা মডার্ন সায়েন্স হয় সেটা তো বললাম। আয়ুর্বেদে যদি আমরা প্রথম অবস্থায় পেশেন্টকে পাই, মানে 1.7 বা 1.5 ইউরিয়াটা সবে 60 হয়েছে, সে কমপ্লেন করছে ডাক্তারবাবু আমার পেচ্ছাপ পরিষ্কার হচ্ছে না, বা গা গুলোচ্ছে, বা পা ফুলছে, শরীর দুর্বল লাগছে। আর এই সিকেডির প্রবলেমে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ার পাশাপাশি আমরা দেখতে পাই কি হিমোগ্লোবিন লেভেলটাও ফল করে। আপনি ফোনটা নিন, আমি বলছি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সোনারপুর দিয়ে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? কি প্রবলেম বলছি, আমার এই মেয়ের বয়স 12 বছর, এই 3-4 দিন হচ্ছে ভীষণ বুক যন্ত্রণা হচ্ছে। বাচ্চার বুক যন্ত্রণা হচ্ছে? বুকের কোথায় যন্ত্রণা করে? কোন দিকে যন্ত্রণা হয়? দুই দিকে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, ঠান্ডা লেগেছিল? হ্যাঁ, ঠান্ডা একটু লেগেছে। কতদিন আগে ঠান্ডা লেগেছিল? বাড়ির পাশে একটা মেলা হচ্ছিল, সেখানে গিয়েছিল, সেখান থেকে একটু ঠান্ডা লেগেছে।
ঠিক আছে, এটা ভয়ের কিছু নয়। আমার যতটা শুনে মনে হচ্ছে এটা একটা রোগ রয়েছে যেটাকে কস্টোকন্ড্রাইটিস বলে, মানে হাড়ের যে রিবটা আছে তাতে ইনফ্লামেশন হয়। আপনি শুনতে থাকুন। এই রোগটা অনেক মানুষেরই হয়, অনেকের বুকে ব্যথা হলে অনেকে ঘাবড়ে যায়, অনেকে বলে গ্যাস থেকে হচ্ছে, অনেকে বলে হার্টের সমস্যা। কিন্তু কস্টোকন্ড্রাইটিস বলে একটা রোগ আছে যেটা কিনা আমরা ঠান্ডায় গেলে, ঠান্ডা যদি আমাদের লাগে বুকেতে, তখন আমাদের যে হাড়ের মাজরাগুলো রয়েছে যেগুলোকে রিব বলা হয়, রিবের মধ্যে একটা ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, যেটাকে কস্টোকন্ড্রাইটিস বলা হয়। রিবের ইনফ্লামেশনকে কস্টোকন্ড্রাইটিস বলা হয়। সেই কস্টোকন্ড্রাইটিস এই বুকের পাঁজরের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তখন সেই থেকেই কিন্তু ব্যথাটা আসতে পারে। আপনি বাচ্চা মানুষ তো, আপনি একবার সম্ভব হলে আমাদের কলকাতায় এসে দেখা করুন, কারণ কি থেকে হচ্ছে সেটাকে আমায় দেখতে হবে। এটা হার্টের সমস্যা হতে পারে বা এটা অন্য কোনো সমস্যা হতে পারে। আমি ঠান্ডা লাগাটা আমি প্রাইমারি জিজ্ঞেস করলাম যে এটা থেকে হয় বলে আমি জিজ্ঞেস করে নিলাম। তো একবার ওকে নিয়ে আমাদের এনবিপি ক্লিনিকে আসুন, ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, সোনারপুর থেকে ওটা কাছে হবে, সোনারপুর থেকে বালিগঞ্জ আসবেন, বালিগঞ্জ থেকে একদম নিয়ার ল্যান্সডাউন চেম্বারটা। তো আপনি ওকে নিয়ে একবার সময় করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। আপনি যেদিনে ফাঁকা থাকবেন সেই দিনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করবেন, আমরা ওকে দেখে নেব। দেখে যে রোগটাই হোক না কেন তার তো ট্রিটমেন্ট রয়েছে। যদি ছোট রোগ হয়, যদি কস্টোকন্ড্রাইটিস হয়, হয়তো 1 মাস বা 2 মাসের ওষুধ খেতে হবে, জিনিসটা ঠিক হয়ে যাবে। যদি অন্য কোনো বড় সমস্যা পাওয়া যায় সেখানে আপনার সাথে আলোচনা করে তারপরে আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করব। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। এই যে আমি তুমি ডাক্তারবাবুর সাথে কথা বলতাম। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি এই দেওয়ানা থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? ডাক্তারবাবু শুনছেন। আমি তোমার ওয়াটসঅ্যাপ জন্য ফোন করেছিলাম। কতদিনের সমস্যা? এটা অনেক পুরনো। অনেক পুরনো সমস্যা। আচ্ছা, ব্লিডিং হয়? বাড়ে কমে বাড়ে, এরকম কমে যায় আবার বাড়ে। হ্যাঁ, রক্ত বেরোয়? হ্যাঁ, রক্ত বেরোয়। আচ্ছা, কোনো মাংসপেশি বাইরে? যেতে পারি না, কোনো ডিহাইড্রেশনে তরকারি খেলে এরকম অসুবিধা হয়। আচ্ছা, পায়খানা কি শক্ত হয়? হ্যাঁ, পায়খানা শক্ত হয়। আচ্ছা, আর গ্যাস অম্বলের কোনো সমস্যা রয়েছে? আর মাংসপেশি কিছু বেরিয়ে আসে পায়খানা করার সময়? হাত দিয়ে ঠেলে ঢুকিয়ে দিতে হয়? হ্যাঁ, মাঝে মাঝে। ওটা এখনো মানে বুঝতে পারি না, কিন্তু রক্তটা বেরোয়। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 40। 40 বছর। তো এর কোনো ট্রিটমেন্ট করাননি আপনি এর আগে? ট্রিটমেন্ট বলতে আমি কোনো মানে ডাক্তার এখনো দেখাইনি, মানে টুকটাক করে কমে আবার মানে টুকটাক করে চলছে, এরপরে বড় যখন সমস্যা হবে তখন দেখাবেন নাকি, তাই ভেবেছেন? এই বড় সমস্যা বলতে কমে, যখন বাড়ে তখন খুব বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা ফেলে রাখা যাবে না, কারণ এই জিনিস থেকে ভবিষ্যতে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি ওই দেগঙ্গা থেকে। দেগঙ্গা থেকে। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি আপনার বিষয়ে। তো আমাদের এটা খুব প্রবলেমের জিনিস, যেটা পাইলস হলে আমাদের কি হয়, এটাকে হেমারয়েডস বলা হয় আর একটা ভাষায়। তো পাইলস হলে কি হয়, আমাদের পায়খানা করতে যাব যখন, তখন প্রচন্ড পেন হবে, ব্যথা হবে, তার সাথে টপ করে পাইলস আর ফিশারের মধ্যে ব্লিডিং কিন্তু হয়। 3 ধরনের ব্লিডিং হয় আমাদের শরীরে। বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল, একটা হচ্ছে টপ করে রক্ত পড়ে, একটা ফিনকি দিয়ে ব্লাড বেরোয়, আর একটা ব্লাড হয় হচ্ছে কালচেটে ব্লিডিং হয়। তো তিনটে রোগ। যেখানে টপ করে রক্ত পড়ে সেটা হচ্ছে পাইলস, যেটা ফিনকি দিয়ে রক্ত বেরোয় সেটা হচ্ছে ফিশার, এবং যেটা অকাল ব্লাড বেরোয়, যেটা কালচে রক্ত বেরোয় সেটা হচ্ছে কোলাইটিস। আমরা কোনো একদিন এই পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে একটা এপিসোড করব। হ্যাঁ, সে তো অবশ্যই। তো কোলাইটিস বলেও আমরা শুনেছি, আলসারেটিভ কোলাইটিস হয়েছে। তো সেটা কালচেটে ব্লাড বেরোবে। কেন? সেটা আগে পেটের ভেতরে ক্ষরণ হচ্ছে, তারপরে বেরোচ্ছে, মানে ব্লাডটা জমে যাচ্ছে, মানে অকাল ব্লাড হচ্ছে, সেই জন্য কালো হয়। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এই রোগটা ফেলে রাখবেন না, এটা ফেলে রাখার রোগ নয়। আয়ুর্বেদে উইদাউট অপারেশন কিন্তু এই জিনিসটাকে ঠিক করা যায়, শুধুমাত্র মেডিসিন দিয়ে। কারণ এটা যদি ভবিষ্যতে আস্তে আস্তে, আপনি 40 বছর বয়স বললেন মনে হয়, যখন 50 বা 60 হবে, এটা কিন্তু কার্সিনোমার দিকে টার্নওভার করতে পারে, মানে ক্যান্সারের দিকে। ক্যান্সার কখন হয়? ক্যান্সার সেল কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আছে। আপনি যদি হাতের মধ্যে, ধরুন আপনি আঙুলের মধ্যে রেগুলার 15 বার করে ছুঁচ ফোটান একই জায়গায় যদি রেগুলার 15 বার করে ছুঁচ ফোটান, সেখান থেকে কিন্তু কার্সিনোজেনিক সেল তৈরি হয়। যেমন আমরা জানি গুটকা খায় অনেকে, গুটকাটা কিন্তু একই জায়গায় পেনিট্রেশন করছে, খৈনি রাখে একই জায়গায় রাখে, ওগুলো দীর্ঘদিন ধরে একই জায়গায় পেনিট্রেশন হচ্ছে। সেরকম পাইলস একই জায়গায় কিন্তু ব্যথাটা হয়ে যাচ্ছে, একই জায়গায় পেনিট্রেশন পড়ছে। সেই জন্য দীর্ঘদিন ধরে যদি একই পেনিট্রেশন বহুদিন ধরে একটা শরীরের নির্দিষ্ট অংশের মধ্যে হয়, সেখান থেকে ক্যান্সার সেল তৈরি হয়, সেখান থেকে আমাদের কার্সিনোমা হয়। তো আপনি বেশি দেরি করবেন না, দেগঙ্গা থেকে ফোন করেছিলেন, আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার হবে
হবে সেই চেম্বারে একটা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের চেম্বারে যোগাযোগ করুন, আমাদের ট্রিটমেন্ট নিন। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিলে উইদাউট অপারেশন আপনি সুস্থ থাকবেন। আর এই আলোচনাটা কিন্তু শুধুমাত্র আপনার অর্থাৎ দেগঙ্গা থেকে যিনি ফোন করলেন তার জন্য না, সকলের জন্য যাদের পাইলস, ফিশার, ফিস্টুলার মতন প্রবলেম রয়েছে। ডাক্তারবাবুকে বললাম যে কোনো একটা এপিসোডে কিন্তু বিস্তারিতভাবে, অনেকটা উনি বলে দিলেন, আরও বিস্তারিতভাবে আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তবে ওই যে কবে বুঝতে সুবিধা হবে ততদিন ওয়েট করবেন না। আপাতত যাদের পাইলস, ফিশার, ফিস্টুলা রয়েছে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। 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 হ্যাঁ, কে বলছেন? আমি খুলনা থেকে। কোথা থেকে বলছেন? আমার ছেলের সর্দি কাশি করেছে, বুঝলেন তো। আচ্ছা, আগে একটু বলুন কোথা থেকে ফোন করছেন? আমি খুলনা থেকে বলছি, হুগলি। হুগলি। আচ্ছা, আর ছেলের বয়স কত? ছেলের বয়স এখন 32। আচ্ছা, কতদিন হয়েছে সর্দি কাশি? এটা সর্দি কাশি আপনার এই হসপিটাল। আচ্ছা, আর অন্য কোনো কষ্ট হচ্ছে? আমার কাছ থেকে বুকে লাগছে নাক দিয়ে। আচ্ছা, কোনো মেডিসিন দিয়েছেন? কোনো হ্যাঁ ওষুধ খেয়ে? হ্যাঁ, কোনো ওষুধ খাইনি। আমার সিরাপ আছে, ভালো সিরাপ খাইছি আর শরবত খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি। এখন আমি বারবারই বলছি, এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন এই ভাইরাল প্রবলেমটা হবে, ভাইরাল ফিভার বা আপনার একটা চেস্টে ইনফেকশন, যেখান থেকে বুকে ব্যথা হতে পারে, কাশি হতে পারে, সর্দি হতে পারে। আপনি যদি সিরাপ ব্যবহার করছেন, সিরাপ ব্যবহার করুন, তার সাথে স্টিম ইনহেলেশন করুন, মানে গরম ধোঁয়া নিন, মানে গরম জলের স্টিমটা নিন, মাথাটা ঢেকে গরম জলের স্টিমটা নিন, তাহলে দেখবেন অনেকটা চেস্টে ডিসকমফর্টটা, মানে যে চেস্টে পেন আছে এটা অনেকটা কম হবে। ইউক্যালিপটাস গাছের তেল আছে, ইউক্যালিপটাস গাছের তেল, সেই তেলটা ওই গরম জলের মধ্যে দিয়ে দেবেন 4 থেকে 5 ফোঁটা বা 6 ফোঁটা দিয়ে ওই স্টিম ইনহেলেশনটা করুন, তাহলে দেখবেন যে ঠান্ডা লাগার ব্যাপারটা এসছে সেটা কমে যাবে। সাইড বাই যে বুকের মধ্যে ব্যথা হচ্ছে ঠান্ডা লাগার জন্য সেটাও কমবে। কিন্তু যদি জ্বর হয় বা অন্য কিছু হয়, নিয়ারেস্ট কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন। একদম। পাশাপাশি বলবো যে চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে এবং চেম্বার একটু সংক্ষেপে বলে দিচ্ছি, কলকাতায় চেম্বার রয়েছে, হাওড়ায় বহু কিন্তু চেম্বার রয়েছে, হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, আপনারা দক্ষিণ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। বাইরের দিকে আপনারা কিন্তু আসাম, ত্রিপুরা, বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী দেশ, সেখানেও কিন্তু এপ্রিল মাস থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও পেয়ে যাচ্ছেন। নতুন কিন্তু প্রায় 6টার মতন চেম্বার খুব শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে, সেই চেম্বারগুলোতেও কিন্তু আপনারা কিছুদিন পর থেকে পাবেন। অনুষ্ঠানের দিকে নজর রাখুন, আমরা অ্যানাউন্স করে দেবো। আর শনিবার আর রবিবার করেও কিন্তু কলকাতাতে নতুন করে চেম্বার শুরু হচ্ছে, তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি নারায়ণপুর থেকে বলছি, অর্চনা বিশ্বাস। হ্যাঁ, বলুন কি সমস্যা? আমার জিভে মানে কোনো টেস্ট কিছু, কোনো খাবার খেতে পাচ্ছি না। এমনিতে আমার এই 76 বছর বয়স, কিন্তু আমি কিছু খেতে পাচ্ছি না, মানে এখন আর চলতেও পারছি না। আচ্ছা, খেতে পাচ্ছেন না মানে কি গিলতে পাচ্ছেন না, না মুখে অরুচি? না না, জিভে আমার কোনো খাবার, হ্যাঁ আমি রুটি ফুটি খাই না, খাই আর অল্প কিছু সবজি পাতি যাই হোক সেটাও খেতে পাচ্ছি না। মানে সেটা রুচি নেই বলে, মানে মুখে অরুচি বলে খেতে পাচ্ছেন না? না, হ্যাঁ একদম অরুচি। তারপরে জিভে ডাক্তার, বাইরে যে ডাক্তার সব দেখিয়েছিলাম অ্যালোপ্যাথি, তারা বলেছে যে আমার করোনা হয়েছিল, ওই করোনার কড়া ওষুধ খেয়ে বলে জিভের আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? নারায়ণপুর। এক মিনিট, আপনি কি ওই রাজারহাট নারায়ণপুর থেকে বলছেন? আচ্ছা, একটু কষ্ট করে আসতে পারবেন আমাদের সামনাসামনি চেম্বারে? কোনো মধ্যমগ্রামটা কাছে হবে। হ্যালো, মধ্যমগ্রাম বা হাতিবাগান 211 ধরে আপনি হাতিবাগানে চলে আসতে পারেন, একদম চেম্বারের কাছে নামিয়ে দেবে আপনাকে। কারণ আপনার যে সমস্যাটা এটা করোনার পরে হয়েছে, বুঝতে পারলেন? এটা মুখের অরুচি, এবং আপনি শুনতে থাকুন, আমি বলছি মুখের অরুচি যেটা আছে, মানে অ্যানোরেক্সিয়া বলা হয় সেটা, এবং তার সাইড বাই উনি যে হাঁটতে পারেন না, কোমরের সমস্যা, একটা বয়স হয়েছে, সেখান থেকে একটা ব্যথা যন্ত্রণার সমস্যা আসতে পারে। আপনি একটু কাউকে নিয়ে সঙ্গে করে আমাদের নিয়ারেস্ট চেম্বারে আসুন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, আসুন। আপনার দুটো সমস্যায় আমি জোর গলায় বলছি, এনবিপিতে এলে বা আয়ুর্বেদের হাত ধরলে, এতদিন তো অ্যালোপ্যাথি করেছেন, আয়ুর্বেদের হাত ধরলে, এনবিপিতে এলে অবশ্যই এই দুটো সমস্যা আপনার একদম নির্মূল হয়ে যাবে।
একদম এরকম বহু সমস্যার জন্যই কিন্তু আমরা একবারে জোরের সাথে বলতে পারি নির্মূল হয়ে যাবে। শুধু যোগাযোগ করতে হবে। আসতে পারছি না, যেতে পারছি না, সময় কোথায়, শরীর দিচ্ছে না, বাড়িতে কেউ নেই, অজুহাত তো আমাদের অনেক থাকতে পারে, তবে সমস্যাও তো আমাদের একটা রয়েছে। তাই সমস্যার সমাধান না করলে কিন্তু ওই অজুহাত নেই আপনাকে বেঁচে থাকতে হবে। একটু কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে চেম্বার পর্যন্ত আসুন এবং অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবারও গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে কথা বলবো। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবো আপনাদের। নমস্কার।